আদানিরা শুনলাম যে 5,000 কোটি টাকা পাবে, টাকার জন্য আসছে, টাকা দিতে পারলো না। বিদেশি এয়ারলাইন্সরা মাত্র 35 crore US ডলার পাবে আমাদের কাছে, 35 কোটি মার্কিন ডলার পাবে। শিপিং কোম্পানিদেরও একই অবস্থা। আমেরিকান কোম্পানি শেভরন থেকে শুরু করে অন্যান্য কোম্পানিগুলো প্রচুর টাকা পাবে, কোথাও কিন্তু সে দিতে পারছে না। যেহেতু আমি নিজে ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করি, আমি নিজে যে বিষয়গুলো দেখি সেই বিষয়গুলো জাতীয় বাজেটের সাথে, সরকারের যে নীতিমালার সাথে এবং জীবনযাত্রার সাথে পারস্পরিক যুদ্ধ করে দেশের 18 কোটি মানুষের জীবনকে কিভাবে দুর্বিষহ করে তুলছে। একজন ভুক্তভোগী হিসেবে আসলে আমি সেটাই কল্পনা করছি। বাজেট নিয়ে যে সকল কথাবার্তা শুনছি, সেই সকল কথাবার্তা একজন সচেতন নাগরিক হিসেবে খুব আতঙ্কিত অনুভব করছি। যেমন বলা হচ্ছে যে ব্যাংকের যে আপনার স্থিতি, আপনার যদি নগদ 1 লক্ষ টাকা থাকে, বর্তমান যেটা আইন আছে তার উপর আপনাকে একটা ট্যাক্স কাটা হবে, 3.5 অবগারি শুল্ক কাটা হবে। এখন এটাকে অনেকগুলো স্ল্যাবে নিয়ে সেই কোটি কোটি টাকার মধ্যে এই ব্যাংকের ট্রানজ্যাকশনের উপরে যে অবগারি শুল্কটা ধার্য করা হচ্ছে, এটা ব্যাংকিং ব্যবস্থা থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে যাবে। যেমন ধরুন, আপনি আসলে মাসে 30,000 টাকা আয় করেন, কিন্তু 30,000 টাকা আয় করার জন্য প্রতি মাসে আপনাকে 30 লাখ টাকা ব্যাংকে 10 বার করে জমা দিতে হয়, আবার 10 বার করে উঠাতে হয়। এখন এই 30 লাখ টাকার উপরে যদি আপনাকে যে হারে ধার্য করা হচ্ছে, তাহলে আপনার যে ইনকাম, সেই ইনকামটা আসলে 30,000 টাকা থেকে নেমে 15,000 টাকারও নিচে চলে আসবে প্রান্তিক জায়গাতে। আর উনি যেটা বললেন যে পরোক্ষ কর, এবং এটা কিন্তু একটা আত্মঘাতী পরোক্ষ কর, যেটি মানুষকে শ্রম বিমুখ করবে, ব্যবসা বিমুখ করবে, পুঁজিটিকে ঝুঁকিমূলক করবে। যেমন একজন মানুষ 10 লক্ষ টাকা সে চিন্তা করবে ব্যাংকে জমা না দিয়ে আমি বরং নিজে ক্যারি করি, তখন ছিনতাইকারী, রাহাজানি, ঘাটে পথে অনেক রকম এখানে ডাকাতি, এবং পুলিশও বলবো তুমি এত টাকা নিয়ে কেন ঘুরছো। একটা নিয়ম করে দিল যে 1 লাখ টাকার বেশি নিয়ে মানুষ ঘুরতে পারবে না। তো সব মিলিয়ে অর্থনৈতিক অবস্থাটাকে একটা ঝামেলার মধ্যে ফেলে দেবে। এই যে দেখুন, সরকারের প্রত্যেকটা বিভাগের কতগুলো সেবা খাত থাকে। যেমন আমি রাষ্ট্রকে অর্থ দেব, ভালো কথা, কিন্তু রাষ্ট্র আমাকে কি দেবে? আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলেন, আমরা যে পাকিস্তান বলি, সে পাকিস্তান একই অবস্থা। রাষ্ট্রের অনেকগুলো ওয়েলফেয়ার বিষয়াদি থাকে, সমাজ কল্যাণমূলক অনেকগুলো বিষয় থাকে। এখন আমাদের সমাজ কল্যাণ বলতে টিআর, কাবিখা, কাজের বিনিময় খাদ্য, এটার তো সিংহভাগে চুরি হয়ে যায়। কারা কারা চুরি করে আমরা তো জানি। তো টিআর চুরি করে, কাবিখা চুরি করে। আচ্ছা, বলা হয় বয়স্ক ভাতা দেয় এত লোকরে, অমুক ভাতা দিয়ে এত লোককে। হ্যাঁ, তো এখন বয়স্ক ভাতা দিয়ে, এবং এখানে সবচেয়ে কিভাবে এই ভাতাগুলো যায় আপনি গেলেই বুঝতে পারবেন। এবারে যে ভোটারদেরকে উপস্থিত করা যাচ্ছিল, তখন বললো যে বিভিন্ন এলাকাতে আমরা যে বয়স্ক ভাতা দেই, বিধবা ভাতা দেই, এই ভাতা যারা নিচ্ছে তাদেরকে আবশ্যিকভাবে আসতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু এই ভাতাগুলো দেব না। তো পুরোই রাজনৈতিক বিবেচনা, যেটা রাষ্ট্রের যে সার্বিক ওয়েলফেয়ার, সেই ওয়েলফেয়ারে ব্যয় হচ্ছে না। আর অন্যদিকে যেটা হচ্ছে যে এনবিআর, যেটা জাতীয় রাজস্ব বোর্ড, সেই জাতীয় রাজস্ব বোর্ড এখানে প্রস্তাবনায় বললো যে আমি 5 লক্ষ কোটি টাকা এই বছর আমরা আয় করব, কিন্তু বছরের মধ্যে 6 থেকে 7 বার বিভিন্ন এসআরওর মাধ্যমে তারা করলো কি, ট্যাক্সগুলো বাড়িয়ে দিল। যেমন দেখা গেল এখন আপাত দৃষ্টিতে কিছু করলো না, কিন্তু কালকে মনে হলো যে রনি সাহেব একটা মাল আনছে, ইশতিয়াক সাহেব একটা মাল আনছে, সেটার উপর একটা সাপ্লিমেন্টারি ডিউটি 10% বাড়ায় দিল। এরকম বছরে কিন্তু অসংখ্য শত শত এসআরও জাতীয় রাজস্ব বোর্ড দিয়ে পুরো কাস্টমসের যে ট্যাক্সেশন প্রক্রিয়াটাকে এটাকে নষ্ট করে দিচ্ছে। এরপরে যেটি হচ্ছে সেটি হলো আমাদের যে কতগুলো ফিক্সড ব্যয় হয়ে গেছে, একদম যেখান থেকে সরকার পতন হয়ে যাবে। যদি এই মুহূর্তে আমাদের জাতীয় রাজস্বের একটা বিরাট অংশ যায় হলো সরকারি কর্মকর্তাদের বেতন, ভাতা, বোনাস বাবদ। তারপরে দ্বিতীয় যে ব্যয়, সেই ব্যয়টি হলো দেশি এবং বিদেশি ঋণের সুদ বাবদ। তো যেটা উনি বলেন 1,28,000 কোটি টাকা এই বছর আমাদেরকে পে করতে হবে শুধুমাত্র সুদ বাবদ, বিদেশিদের। তো এখন এই দুটো, অর্থাৎ বেতন, ভাতা এবং এই বিদেশি সুদ, তো এই এবং দেশি সুদ সহ। আবার দেখুন, এই যে আদানিরা শুনলাম যে 5,000 কোটি টাকা পাবে, টাকার জন্য আসছে, টাকা দিতে পারলো না। বিদেশি এয়ারলাইন্সরা মাত্র 35 crore US ডলার পাবে আমাদের কাছে, 35 কোটি মার্কিন ডলার পাবে। শিপিং কোম্পানিদেরও একই অবস্থা। আমেরিকান কোম্পানি শেভরন থেকে শুরু করে অন্যান্য কোম্পানিগুলো প্রচুর টাকা পাবে, কোথাও কিন্তু সে দিতে
পারছে না, এবং এগুলোকে আমরা বাণিজ্যিক ভাষায় বলি ডেফার্ড। যেমন দেখা গেল যে ঠিক আছে, আমি তোমার বেতন এখন দিতে পারলাম না, তোমাকে আরও 6 মাস সময় দিলাম, ওই 6 মাসের জন্য কিন্তু তাকে আবার সাপ্লিমেন্টারি ইন্টারেস্ট দিতে হয় ওই টোটাল টাকাটার উপরে। তো সরকার এমন একটা চক্রের মধ্যে পড়ে গিয়েছে, সেই চক্র থেকে বের হওয়ার জন্য তার যে অর্থনৈতিক প্ল্যান দরকার, মাস্টার প্ল্যান দরকার, সেই মাস্টার প্ল্যান আমি বাজেটের মধ্যে দেখছি না।